অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পরিসংখ্যানের 13 নম্বর ক্লাস নেব। ইউটিউবে আজকে যারা প্রথম ক্লাস দেখছো তাদের জন্য বলছি যে আমার ক্লাসগুলো যদি পেতে চাও, একেবারে প্রথম দিকের ক্লাসগুলো যদি পেতে চাও, সব ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে যেখানে আমার সেন্টারের নাম লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা, এখানে একটা বৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এটা প্রেস করার সাথে সাথে চ্যানেলের ভিতরে চলে যাবে, আর সেখানে যাওয়ার পর দেখবে উপরে আছে প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করবে। ক্লিক করলে আমার সমস্ত ক্লাসগুলো তোমরা কি করবে, পেয়ে যাবে। ফার্স্ট ইয়ারের গণিতের উপর, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্সের উপর অনেক ক্লাস দেয়া আছে। যারা বারবার বলছো আরও ক্লাস চাই, তাদেরকে বলবো প্লেলিস্টে গিয়ে দেখো ক্লাসগুলো, সেগুলো দেখো, সেগুলো করো, আর এর ভিতরে অন্যান্য ক্লাস যেগুলো পেয়ে যাবে। তা আজকে আমরা কেন্দ্রীয় প্রবণতা, এটা কিন্তু প্লেলিস্টে সম্ভবত পরিসংখ্যান প্রথম বর্ষ লিখে সেভ করা আছে। আমরা কেন্দ্রীয় প্রবণতার 13 নম্বর ক্লাস করব। আজকের ক্লাসে আমি কোয়াড্রেটিক মিন বা দ্বিঘাত গড় নিয়ে একটু আলোচনা করব। দ্বিঘাত গড়টা কি একটু লিখে রাখো। তথ্যসমূহের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে গড় পাওয়া, ভাগ করে বর্গমূল নিলে যে গড় পাওয়া যায় তাকে দ্বিঘাত গড় বলে। আবারও বলছি, তথ্যসমূহের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে বর্গমূল নিলে যে গড় পাওয়া যায় তাকে দ্বিঘাত গড় বলে। অর্থাৎ দ্বিঘাত গড়টা হচ্ছে, কোয়াড্রেটিক মিনটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার, মানে তথ্যসমূহের বর্গের সমষ্টি। এক্স স্কোয়ার মানে তথ্যসমূহের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে কি করেছি, বর্গমূল নিয়েছি। তাহলে আমি কি পেয়ে যাব, আমি দ্বিঘাত গড়টা আমি পেয়ে যাব। এখন যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে দ্বিঘাত গড়টা কিভাবে বের করতে হবে? যদি ফ্রিকোয়েন্সি থাকে একেবারেই সহজ। আমি বারবার বলেছি, ফ্রিকোয়েন্সি থাকলে কি করবা, সূত্রে একটা ফ্রিকোয়েন্সি প্লাস করে দেবা। অর্থাৎ দ্বিঘাত গড়টা হচ্ছে সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন। ইচ্ছে করলে ছোট্ট করে একটা আই দিতে পারো, এফ আই এক্স স্কোয়ার বাই এন। আই দিলেও চলে, না দিলেও চলে, এগুলো প্রথম ক্লাসে আলোচনা করেছি। সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন রুট ওভার হচ্ছে দ্বিঘাত গড়। এখন মনে করো তুমি দ্বিঘাত গড় কিভাবে বের করবে? কিভাবে দ্বিঘাত গড় বের করবে? প্রশ্নে তোমাকে শ্রেণী এবং গণসংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে সে প্রশ্ন দেখে তোমাকে কয়টা কলাম করতে হবে? 2টা কলাম। একটা হচ্ছে শ্রেণীর কলাম করবা, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সির কলাম করবা। ঠিক আছে, প্রশ্ন দেখে 2টা কলাম তৈরি করবে। বাকি কলামগুলো তৈরি করতে হবে তোমাকে সূত্র দেখে। সূত্র বলছে এফ আই এর জন্য একটা কলাম তৈরি করতে হবে, করা আছে। সূত্র বলছে এক্স স্কোয়ারের জন্য একটা কলাম তৈরি করার প্রয়োজন। আমি এক্স স্কোয়ার না করে এক্স আই করলাম। এক্স আইটা হচ্ছে শ্রেণীর কি, মধ্যবিন্দু। আমরা জানি প্রস্থ শ্রেণী আকারে দেওয়া থাকলে এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এরপর আমি কি করলাম, এক্স স্কোয়ার একটা কলাম তৈরি করলাম, মানে এক্স এর বর্গ। যদি এখানে 5 হয়, এখানে কত লিখবো, 25। এরপরে এফ আই আর এক্স স্কোয়ার কি করবো, আমি গুণ দেব। ধরো এটা যদি 4 হয়, 4 আর 25 গুণ দিলে কত হবে, 100 হবে। অর্থাৎ আমি এই এফ আই এক্স স্কোয়ার টাইম পেয়ে গেলাম। ঠিক আছে, আর এন তো মোট গণসংখ্যা কোনো কলাম তৈরি করার প্রয়োজন নাই, আর এগুলো যোগ করলে নিচে সামেশন এফ আই এক্স স্কোয়ার টাইম পেয়ে যাব। তাহলে দ্বিঘাত গড়ের জন্য কলামগুলো কি কি হবে? শ্রেণী, এফ আই প্রস্থ হতে, এরপর সূত্র হতে প্রথমে এক্স আই, এরপরে এক্স আই স্কোয়ার, এরপর এফ আই এক্স আই স্কোয়ার, মানে এফ আই আর এক্স স্কোয়ার গুণ করে এই কলামটা আমরা তৈরি করব। তবে আমি সাধারণত
যে এইভাবে সূত্র দেখে করালাম, এইভাবে কলামটা তৈরি না করে আমি এই এক্স স্কোয়ার কলামটা আমি তৈরি করি না। এই এক্স স্কোয়ারের কলামটা আমি কি করি, আমি তৈরি করি না। তৈরি না করে আমি এখানে যে কলামটা তৈরি করি সেটা হচ্ছে এফ আই এক্স আই। আমি এফ আই এক্স এর কলামটা তৈরি করি, মানে এক্স স্কোয়ার না তৈরি করে কি তৈরি করি, এফ আই এক্স আই। কেন দেখো, এই এফ আই এক্স আই আর এক্স আই যদি গুণ দিই তাহলে এফ আই এক্স স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো যে এই এফ আই এক্স আই আর এক্স আই এই দুইটা কলাম যদি আমি যদি কি করি গুণ দিয়ে দিই, কোন দুইটা কলাম, এই দুইটা কলাম যদি আমি গুণ দিয়ে দিই তাহলে এফ আই এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো এফ আই এক্স আই 4 আর 5 গুণ দিলে কত, 20। এফ আই এক্স আই মানে কি, এই এফ আই আর এক্স আই গুণ, সরি এফ আই আর এক্স আই গুণ দিলে এফ আই এক্স আই পাবো, 4 5 20। এরপর এফ আই এক্স স্কোয়ার হচ্ছে এফ আই এক্স আই কে এক্স আই দ্বারা গুণ করলে এফ আই এক্স স্কোয়ার, তাহলে 20 কে 5 দ্বারা গুণ করলে 100, আগের মতো 100 হয়ে যাচ্ছে। এফ আই এক্স আই আর এক্স আই গুণ দিলে এফ আই এক্স আই স্কোয়ার। তাহলে আমি এক্স স্কোয়ার না করে এফ আই এক্স আইটা কেন করতে গেলাম, কারণ করতে গেলাম এই জন্য যে অনেক সময় প্রশ্নে আমাকে বলতে পারে গাণিতিক গড় এবং দ্বিঘাত গড় বের করো, প্রশ্ন বলতে পারে গাণিতিক গড় এবং দ্বিঘাত গড় বের করো। তাহলে এই কলাম থেকে আমি পেয়ে যাব সামেশন কি, এফ আই এক্স আই, আর এই কলাম থেকে পাবো সামেশন কত, এফ আই এক্স স্কোয়ার। আর গাণিতিক গড়ের সূত্র কত, সামেশন এফ আই এক্স আই বাই এন। অর্থাৎ এই কলাম থেকে আমার গাণিতিক গড়টা বেরিয়ে গেল এই সূত্র হতে, আর এই সূত্র দিয়ে এইটা এখানে বসিয়ে দিয়ে দ্বিঘাত গড় হয়ে যাবে। অর্থাৎ একই তালিকা হতে গাণিতিক গড়ও বেরিয়ে যাবে, দ্বিঘাত গড়ও কি বেরিয়ে যাবে। এই জন্য আমি এখানে এফ আই এক্স আই লিখি গাণিতিক গড়ের সুবিধার জন্য। যদি আমাকে বের করতে বলে আমি বের করে ফেলতে পারবো। এখন আমি দ্বিঘাত গড়ের কোনো অঙ্ক দেখাচ্ছি না, কারণ আমরা তো গাণিতিক গড় বের করেছি, আমরা পরিচরক বের করেছি, আমরা মধ্যমা বের করেছি, জ্যামিতিক গড় বের করেছি। তো এইভাবে শ্রেণী দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তো শ্রেণী লিখবো, ফ্রিকোয়েন্সি লিখবো, শ্রেণীর মধ্যবিন্দু, এগুলো তো শেখা আছে আমাদের। এফ আই এক্স আই পর্যন্ত কলাম করেছি, এখন এফ আই এক্স আই কে এক্স আই দ্বারা গুণ করে এই কলামটা করলে আমার দ্বিঘাত গড় কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। তোমরা নিজেরা বাড়িতে কি করবে, প্র্যাকটিস করবে। এখন আসো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। অঙ্ক কিন্তু আমি আর করব না, কারণ অঙ্ক আমি করেছি অনেকগুলো, আমি নিয়ম দেখিয়ে দেব, বাড়িতে তোমরা কি করবে, বাড়িতে তোমরা সমাধান করবে। আমার কাজ হচ্ছে নিয়মটা দেখিয়ে দেওয়া। এবং এই ধরনের অঙ্ক একটু টেকনিক্যাল অঙ্ক পরীক্ষাতে আসে বেশি, যে এই আগের 12টা ক্লাস পর্যন্ত তো আলোচনা করলাম, ওখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আগের 12টা ক্লাসের ভিতরে যদি প্রশ্ন আসে তাহলে আমরা বলবো প্রশ্ন খুব সহজ হয়েছে। আর এখনকার যে ক্লাস বলবো সেগুলোর থেকে যদি প্রশ্ন আসে তাহলে দেখা যাবে যে অনেকে বলবে যে হয়েছে, এত ভালো হয় নাই, এত খারাপ কি হয় নাই, মানে কিছু আনসার করবে, কিছু আনসার করতে কি পারবে না। এর মানে এখন থেকে কিন্তু কেন্দ্র প্রবণতার টেকনিক্যাল জিনিসগুলো কি করব, আমি আলোচনা করব। তো একটা প্রশ্ন আমি তোমাদের সামনে কি করছি, তুলে ধরছি, শ্রেণী আর গণসংখ্যা। লক্ষ্য করো আমি কি লিখছি, আমি লিখছি এখানে শ্রেণী, আর এখানে লিখছি কি গণসংখ্যা। খুবই টেকনিক্যাল প্রশ্ন। শ্রেণী হচ্ছে, দেখো 100, দশের কম, কি লিখেছি 10-এর কম, এরপরে 20-এর কি কম, এরপরে 30-এর কম, এরপরেরটা 40-এর কম, 50-এর কম,
60-এর কম, আর গেলাম না। ঠিক আছে, জি, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। এখানে ডট ডট দিয়েছি মানে কি, কম 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 কম। অনেক সময় 10-এর কম না বলে বলতে পারে 10%-এর কম, 20%-এর কম, 60%-এর কি কম, অসুবিধা নাই, একই আনসার। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে, টেকনিক্যাল প্রশ্ন। ফ্রিকোয়েন্সি মনে করে এখানে দিলাম 20, ঠিক আছে, তারপরে এখানে দিলাম 60, এখানে দিলাম 130, এখানে দিলাম 180, এখানে 220, আর এখানে দিলাম 230। এইভাবে আমি কি করলাম, ডাক দিলাম যে গণসংখ্যা 20, 60, 130, 180, 220, 230। আমাকে বলেছে গাণিতিক গড় বের করো এবং মধ্যমা বের করো। অর্থাৎ কি কি বের করতে হবে, এক্স বার বের করতে হবে, আর মিডিয়ান কি করতে হবে, বের করতে হবে। গাণিতিক গড় বের করো এবং মধ্যমা বের করো। ঠিক আছে, আসো আমরা প্রথমে এই দুইটা প্রশ্নের উত্তর দেব। গাণিতিক গড় বের করবো আর মধ্যমা বের করব। আমরা জানি মধ্যমার জন্য আমাদেরকে শুধু একটা এক্সট্রা কলাম তৈরি করতে হয়, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এই একটা এক্সট্রা কলাম। আর গাণিতিক গড়ের জন্য কলাম কোন সূত্র ব্যবহার করব সেটার উপর নির্ভর করে। যদি এফআই এক্সআই যদি হয় তাহলে শ্রেণী গণসংখ্যা এক্সআই এফআই এক্সআই। আর যদি আমি যে সূত্রটা আমরা বেশি পছন্দ করি, যেখানে ফিগারগুলো ছোট হয়ে যায়, হিসাব ভুল হওয়ার সম্ভাবনা কম, সেটা হচ্ছে যে x bar equal to a plus summation fi di by n into c। ঠিক আছে, তো সেটা বের করতে হলে এইটার আলোকে আমাকে কলামগুলো কি করতে হবে, তৈরি করতে হবে। আসো আমি এটা আগে কলাম তৈরি করি। প্রথমে আমি কি লিখব, শ্রেণী লিখব। ঠিক আছে, এরপরে আমি লিখব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ঘরটা একটু বড় করে দিতে হবে। এরপরে আসো এই সূত্র ব্যবহার করব। তাহলে ডিআই বার করার জন্য প্রথমে কি দরকার, এক্সআই শ্রেণী মধ্যবিন্দু। এরপরে ডিআই হচ্ছে কত, আমরা জানি এক্সআই মাইনাস এ বাই সি। ঠিক আছে, এরপরে এফআই ডিআই, এফআই ডিআই। এরপরের কলামটা হচ্ছে এফসি, ক্রমযোজিত গণসংখ্যা মধ্যমার জন্য। এই প্রশ্নতে যদি আমাকে শুধুমাত্র মধ্যমা বের করে বলতো, তাহলে শ্রেণী, ফ্রিকোয়েন্সি আর ক্রমযোজিত গণসংখ্যা 1, 2, 3টা কলামের কোনো প্রয়োজন ছিল না। এই 3টা কলাম করেছি কিসের জন্য, গাণিতিক গড় বের করার জন্য। ঠিক আছে, গাণিতিক গড় বের করার জন্য এই 3টা কলাম আমি কি করেছি, আমি করেছি। তাহলে এখন তোমরা একটু দেখো, এটাতে কিন্তু আগের অঙ্কের সাথে এই প্রশ্নের একটা পার্থক্য আছে। তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে, সূত্র তোমরা জানো, আমার জাস্ট কাজটা হচ্ছে জাস্ট একটু বোঝানো, এরপর অঙ্ক তোমরা তোমাদের করবে। একটু পার্থক্য আছে। আগে কিন্তু আমার শ্রেণীটা দেওয়া থাকতো, নিম্ন সীমা দেওয়া থাকতো, উচ্চ সীমাও দেওয়া থাকতো, মানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এইভাবে দেওয়া থাকতো। আর এখন প্রশ্নটা দেওয়া আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম। তাহলে একটু লক্ষ্য করো তো, 10-এর কম, 10-এর কম যদি হয় তাহলে 10 উচ্চ সীমা,
না নিম্ন সীমা? একটু চিন্তা করো। 10 এর কম, অর্থাৎ এখানে যে মানগুলো এখানে থাকবে সেই মানগুলো 10-এর উপরে যেতে পারবে না, 10-এর নিচে থাকতে হবে, 10-এর কম। তাহলে 10 হচ্ছে কি? উচ্চ সীমা। পেয়ে গেলাম। তাহলে এখানে 10-এর কম, 10 হচ্ছে উচ্চ সীমা। তারপরে দেখো 20-এর কম, 20 হচ্ছে উচ্চ সীমা। 30 হচ্ছে উচ্চ সীমা। 40 হচ্ছে উচ্চ সীমা। 50 হচ্ছে উচ্চ সীমা। 60-এর কম, 60 হচ্ছে উচ্চ সীমা। দেখে নাও ভালো করে। আমি কিন্তু উচ্চ সীমাগুলো কি করলাম? বের করে ফেললাম। আমি উচ্চ সীমা বের করে ফেলেছি। দেখো আমাকে বলেছে 10-এর কম, তাহলে 10টা কি উচ্চ সীমা? 20-এর কম মানে 20-এর উপরে যেতে পারবে না, 20-এর নিচে থাকতে হবে, তাহলে 20 কি হয়ে গেল? উচ্চ সীমা। 60-এর কি? কম। ডট ডট মানে কি? যে কম, বা 60-এর নিচে লেখা থাকতে পারে। 60-এর কম মানে 60-এর উপরে যেতে পারবে না, 60-এর কোথায় থাকতে হবে? নিচে থাকতে হবে। তাহলে 60 হচ্ছে কি? উচ্চ সীমা। আমি উচ্চ সীমাগুলো পেয়ে গেলাম। নিম্ন সীমা কিভাবে পাবো? আমরা জানি বহির্ভূত পদ্ধতিতে, যেটা এক্সটার্নাল মেথড, সেই এক্সটার্নাল মেথডে একটি শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়। বহির্ভূত পদ্ধতিতে একটি শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হয়। তাহলে এই উচ্চ সীমাটা পরবর্তী শ্রেণীর কি হবে? নিম্ন সীমা। এই উচ্চ সীমাটা কি হবে? নিম্ন সীমা। উচ্চ সীমাটা কি হবে? নিম্ন সীমা। উচ্চ সীমাটা নিম্ন সীমা। উচ্চ সীমাটা নিম্ন সীমা। হয়ে গেল, হয়ে গেল। তাহলে দেখো আমরা জানি যখনই আমরা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা লিখি, তখন সেটা যদি বহির্ভূত পদ্ধতি হয়, অর্থাৎ এক্সক্লুসিভ মেথড যদি হয়, সেক্ষেত্রে একটি শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর কি হয়ে যায়? নিম্ন সীমা হয়ে যায়। তাহলে প্রত্যেকটা উচ্চ সীমা কি হয়ে গেল? নিম্ন সীমা। এখন এই শ্রেণীর নিম্ন সীমাটা কত হবে? এই শ্রেণীর নিম্ন সীমা জানতে হলে এর আগের শ্রেণীর উচ্চ সীমাটা জানতে হবে, কিন্তু দুর্ভাগ্য এটাই হচ্ছে প্রথম শ্রেণী, এর আগের শ্রেণী নাই, অর্থাৎ এটা নিম্ন সীমা আমাদের জানা নাই। অর্থাৎ এইটার নিম্ন সীমা আমাদের কি জানা নেই, কারণ এইটার আগের শ্রেণী নাই, অর্থাৎ আগের শ্রেণী উচ্চ সীমা, এখানে নিম্ন সীমা বসানো যাচ্ছে না, নিম্ন সীমা আমাদের জানা নেই। এখন আমি যদি মধ্যমা যদি বের করতাম, তাহলে আমি এখানে লিখতাম 10-এর নিচে, বাকি সব যা আছে লিখতাম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর এখানে কি লিখতাম? 10-এর নিচে। ব্রেনে সেট করে রাখো। যদি শুধুমাত্র মধ্যমা যদি বের করতাম, মানে মিডিয়ান, মধ্যমাকে আমরা কি বলি? মিডিয়ান। মিডিয়াম, মিডিয়ান মানে মধ্যমা যদি বের করতাম, তাহলে এখানে আমি কি লিখতাম? 10-এর কি নিচে লিখতাম মিডিয়ান বের করার সময়। ক্লিয়ার? কিন্তু যেহেতু আমাকে গাণিতিক গড় বের করতে হবে, সেহেতু আমাকে শ্রেণীর উচ্চ সীমা যেভাবে জানতে হবে, নিম্ন সীমা একইভাবে জানতে হবে। গাণিতিক গড়টা হচ্ছে অ্যারিথমেটিক মিন, অর্থাৎ অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন মানে গাণিতিক গড় যখন আমরা কি করব? বের করব, তখন উচ্চ সীমার সাথে সাথে নিম্ন সীমা আমাকে জানতে হবে। কেন? শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হলে নিম্ন সীমা জানতে হবে, উচ্চ সীমা জানতে হবে। এই শ্রেণীর মধ্যবিন্দুর জন্য আমাকে নিম্ন সীমা জানতে হবে। অতএব গাণিতিক গড়ের জন্য আমাকে এইটার প্রথম শ্রেণীর নিম্ন সীমা খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যে যৌক্তিকতার ভিত্তিতে এখানে নিম্ন সীমাগুলো বের করেছি, প্রথম শ্রেণী নিম্ন সীমা এইভাবে বের করা যাবে না। এক্ষেত্রে আমাদেরকে অনুমান করতে হবে, আমাদেরকে অনুমান করতে হবে। সেই অনুমানটা কি?
আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান 10, 10 থেকে 20 শ্রেণী ব্যবধান 10, 20 থেকে 30 শ্রেণী ব্যবধান 10, 50 থেকে 60 শ্রেণী ব্যবধান 10, মানে ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান কত? 10, 10। অতএব আমরা প্রথম শ্রেণীর ক্ষেত্র শ্রেণী ব্যবধান আমরা 10 ধরব। 10 ধরলে এই নিম্ন সীমাটা কত হবে? 0 হবে। যদি এখানে 15 হতো, নিম্ন সীমাটা 5 হতো। শ্রেণী ব্যবধান 10 ধরে এটা আমরা করেছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান সমান হওয়ার কারণে প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান যে 10 হবে এমন কোনো নিশ্চয়তা নাই। এটা 10 হতে পারে, 10-এর চেয়ে বেশি হতে পারে, 10-এর চেয়ে কি হতে পারে, এটা কম হতে পারে। এই জন্য এখানে আমি শ্রেণী ব্যবধান 10 ধরেছি, এটা আমি অনুমান করেছি। তাহলে লক্ষ্য করো, আমি যদি মধ্যমা যদি বের করতাম তাহলে আমি জাস্ট কি লিখতাম? 10-এর নিচে আমার শ্রেণী নিম্ন সীমা অনুমান করার প্রয়োজন ছিল না। কিন্তু আমি যদি গাণিতিক গড় বের করি তাহলে আমাকে শ্রেণীর নিম্ন সীমা কি করতে হবে? অনুমান করতে হবে। তাহলে এইটাকে বলে প্রান্ত খোলা শ্রেণী। কি বলে? প্রান্ত খোলা শ্রেণী। কারণ এটার প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা জানা নাই। প্রথম শ্রেণীর নিম্ন সীমাটা ওপেন, 10-এর নিচে নিম্ন সীমাটা জানা নাই। এটা হচ্ছে প্রান্ত খোলা শ্রেণী। এই প্রান্ত খোলা শ্রেণীতে মধ্যমা বের করার জন্য কোনো কল্পনার প্রয়োজন পড়ে না, অনুমানের প্রয়োজন পড়ে না। কিন্তু গাণিতিক গড় বের করার জন্য আমাকে অনুমান করতে হয়, আমাকে কল্পনা করতে হয়। এই জন্য প্রান্তখোলা শ্রেণীতে উত্তম গড় হচ্ছে কি? মধ্যমা। প্রান্তখোলা শ্রেণীতে উত্তম গড় হচ্ছে মধ্যমা। আমাকে প্রশ্ন করতে পারে এখানে কোন গড় নির্ণয় হচ্ছে উত্তম? তখন আনসারটা হবে এখানে মধ্যমা নির্ণয় হচ্ছে উত্তম। কারণ হচ্ছে প্রান্তখোলা শ্রেণীতে গাণিতিক গড় বের করার জন্য প্রথম শ্রেণী নিম্ন সীমা জন্য অনুমান করতে হয়, কিন্তু মধ্যমার ক্ষেত্রে এই ধরনের কোনো অনুমানের প্রয়োজন পড়ে না। এই জন্য প্রান্তখোলা শ্রেণীতে গড় নির্ণয়ের ক্ষেত্রে মধ্যমা হচ্ছে উত্তম। প্রশ্ন আসতে পারে 1 মার্কের। আবার আমি এখানে ডাক দিয়ে বলেছি এক্স বার এন্ড মিডিয়ান বের করো, দুইটা। কিন্তু প্রশ্ন যদি করতো এখানে উত্তম গড় বের করো, কি প্রশ্ন করেছে? উত্তম গড় বের করো, তাহলে তোমাকে মধ্যমা বের করতে হবে। এখানে আমি বলেছি গাণিতিক গড় এবং মধ্যমা বের করো, এই জন্য তুমি গাণিতিক গড় এবং মধ্যমা আমাকে বের করতে হয়েছে। কিন্তু আমাকে যদি প্রশ্ন করতো উত্তম গড় বের করো, তখন কিন্তু আমি মিডিয়ান অর্থাৎ মধ্যমা কি করতাম? বের করতাম। সেক্ষেত্রে যদি আমি গাণিতিক গড় মানে অ্যারিথমেটিক মিনটা যদি বের করতাম তাহলে 0 পাবো। যদি এই প্রশ্ন যদি আমাকে উত্তম গড় বের করতে বলে তাহলে আমি মিডিয়ান মানে মধ্যমা বের করতে বাধ্য। যাক, তা আমাদের এটা হয়ে গেল। এই অঙ্কতে, এই যে টেকনিক্যাল অঙ্ক, প্রথম কাজটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমাগুলো নির্ধারণ করা। আমি শ্রেণীর নিম্ন সীমাগুলো নির্ধারণ করেছি। প্রথম শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যবধান 10 ধরে অনুমান করেছি, 10 বাদ দিয়ে 0 ধরেছি। এখন ফ্রিকোয়েন্সি বার করব। কত বলেছি? 20। আমি এখানে কি লিখলাম? 20 লিখলাম, তারপর 60 লিখলাম, তারপরে 130 লিখলাম। অঙ্ক পুরাটাই ভুল হয়ে যাবে। আমাদের আর এই অঙ্ক দেখার কোনো প্রয়োজন পড়বে না। যেই দেখবো পরের লাইনে কত লেখছে, 60। কিন্তু আগের অঙ্কগুলোতে তো আমরা এইভাবেই লিখেছি। আগের অঙ্ক আর এই অঙ্কের ভিতর কিন্তু পার্থক্য আছে। এখানে বলেছে 10-এর কম কত? 20 গণসংখ্যা। শ্রেণী 10-এর কম, গণসংখ্যা কত? 20। 10-এর কম মানে 10-এর নিচে। তো 10-এর নিচে আবার কত আছে? 0। তো 0 থেকে 10 পর্যন্ত 20, এটা আমি একমত। 10-এর কম 20 মানে কি? 0 থেকে 10 কত? 20। এটা আমি একমত, অসুবিধা নাই। 10-এর কম 20, এর মানে 10-এর কম, 10-এর কম লাস্ট কত? 0 না? 0 থেকে 10 পর্যন্ত 20 মেনে নিলাম। এইটা কত বলেছে? 20-এর কম মানে 20-এর কম বা 20-এর নিচে।
আর আমার এখানে লেখা আছে 10 থেকে 20। প্রিয় শিক্ষার্থীরা, 20-এর কম আর 10 থেকে 20 কি একই কথা? 20-এর কম এবং 10 থেকে 20 কিন্তু একই কথা নয়। মনে করো একজন স্টুডেন্ট, সে ইনকোর্স পরীক্ষায় 6 নাম্বার পেল, আরেকজন স্টুডেন্ট সে ইনকোর্স পরীক্ষায় 15 নাম্বার পেল। আমি বললাম যারা ইনকোর্স পরীক্ষায় 20-এর কম পেয়েছো তারা দাঁড়াও। যে 6 পেয়েছে সেও দাঁড়াবে, যে 15 পেয়েছে সেও দাঁড়াবে। কারণ 6 নাম্বারটা 20-এর কম, 15 নাম্বারটাও কিন্তু 20-এর কম, দুইজনই দাঁড়াবে। তাহলে 20-এর কম কয়জন আছে? 20-এর কম 2 জন আছে। 20-এর কম কয়জন আছে? 2 জন আছে। কিন্তু আমি যখন বলবো যে 10 থেকে 20 পেয়েছে সে দাঁড়াও, যে 10 থেকে 20 পেয়েছে যারা তারা দাঁড়াও, তখন যে 15 পেয়েছে সে দাঁড়াবে, যে 6 পেয়েছে সে দাঁড়াবে না। যে 15 পেয়েছে সে দাঁড়াবে, যে 6 পেয়েছে সে দাঁড়াবে না, কারণ তার নাম্বারটা 20-এর কম ঠিক আছে, কিন্তু 10 থেকে 15-এর ভিতরে নয়। তাহলে 10 থেকে 15 আছে কয়জন? একজন। তাহলে লক্ষ্য করো, আমার এই শ্রেণীটা হচ্ছে 10 থেকে 20, আমার এই শ্রেণীটা হচ্ছে 10 থেকে 20। তাহলে এখানে কিন্তু 20-এর কম 60 জন। তাহলে আমি কি 10 থেকে 20 কি 60 জন বলতে পারি? নেভার। আমি এখানে যেভাবে 20-এর কম 2 জন বলেছি, কিন্তু 10 থেকে 20 কয়জন বলেছি? একজন বলেছি। তাহলে 10 থেকে 20 এবং 20-এর কমের ভিতরে কি আছে? পার্থক্য আছে। 20-এর কম 60 জন, মানে এই 60 জনের নাম্বার 18 হতে পারে, 15 হতে পারে, 12 হতে পারে, 10 হতে পারে, 8 হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে। এর মানে হচ্ছে যাদের নাম্বার 10-এর কম তাদের নাম্বার অবশ্যই 20-এর কম। যাদের নাম্বার 10-এর কম তারা অবশ্যই কি? 20-এর কম। তাহলে 20-এর কম কয়জন? 60 জন। 10-এর কম কয়জন? 20 জন। অবশ্যই এই 20 জন 60 জনের ভিতরে আছে। তোমাদের বোঝানোর জন্য বলছি, এই 20 জন অবশ্যই কোথায় আছে? 60 জনের ভিতরে আছে। আর আমি যখন বলবো যারা 20-এর কম তারা দাঁড়াও, কয়জন দাঁড়াবে? 60 জন দাঁড়াবে। এই 60 জনের ভিতরে এই 20 জন আছে না? কারণ এদের নাম্বার 10-এর কম, এরা 8 পাইছে, 7 পাইছে। 10-এর কম মানে কি? 20-এর কম। ক্লিয়ার? অর্থাৎ তারাও দাঁড়াবে। তা আমি যখন বলবো 20-এর কম যারা আছে দাঁড়াও, 60 জন দাঁড়াবে। এই 60 জনের ভিতরে এই 20 জন আছে না? এই 20 জন বাদ দিয়ে দাও। এই 10-এর কম যারা পাইছে 20 জন, 60 থেকে 20 বাদ দিয়ে দাও। তাহলে 60 থেকে 20 যদি আমি বাদ দেই, তাহলে থাকে কত? 40 জন। এই 40 জন, এই যে এই 20 জন বাদ দিয়ে দিলে 10-এর কম আর নাই। এর মানে যারা আছে 10 থেকে 20 কতজন? 40 জন। 10 থেকে 20, 10 থেকে 20 40 জন। দয়া করে আবারও বলছি, 20-এর কম বলতে, 20-এর কম বলতে যারা 10 থেকে 20-এর ভিতরে আছে তাদেরকেও বোঝায়, যারা 10-এর নিচে আছে তাদেরকেও বোঝায়। কথাটা ব্রেনে রাখো। 20-এর কম বলতে যারা 10 থেকে 20-এর ভিতরে আছে তাদেরকেও বোঝায়, যারা 10-এর নিচে আছে তাদেরকেও বোঝায়। আমি কি করলাম? যে 60 জন থেকে 10-এর নিচে 20 জন বাদ দিয়ে দিলাম, থাকে 40 জন। এরা ডেফিনেটলি 10 থেকে কত? 20। এরপরে দেখো আমাকে বলেছে 20 থেকে 30। আবার 30-এর নিচে কতজন? 130 জন। 30-এর নিচে আর 20 থেকে 30-এর ভিতরে পার্থক্য আছে। 30-এর নিচে এবং 20 থেকে 30-এর ভিতরে পার্থক্য আছে। যারা 20 থেকে 30, যারা 20 থেকে 30 তারা অবশ্যই 30-এর কি নিচে, প্লাস যারা 20-এর নিচে তারাও 30-এর নিচে। খেয়াল করো, 30-এর নিচে কয় ক্যাটাগরি লোক আছে? 2 ক্যাটাগরির। একটা হচ্ছে যারা 20 থেকে 30-এর ভিতরে আছে তারা 30-এর নিচে, একটা হচ্ছে যারা 20-এর নিচে
নাম্বার পেয়েছে তারাও 30-এর নিচে। মনে করো আমার নাম্বার 6, এটা 20-এর নিচে। আমার আরেকজন নাম্বার 14, এইটাও 20-এর নিচে। এরা 20-এর নিচে যেভাবে, এরা 30-এরও নিচে। আরেকজনের নাম্বার মনে করো 26, এটা 20 থেকে 30-এর ভিতরে, এবং এটাও 30-এর কি নিচে। তাহলে আমার দরকার 20 থেকে 30। তো 30-এর নিচে কতজন? 130 জন। আর 20-এর নিচে কতজন? 60 জন। 130 থেকে 60 বাদ দাও। প্লিজ দেখো 30-এর নিচে কতজন? 130 জন। এই 130 জনের ভিতরে 60 জন কত? 20-এর নিচে। কেন? এই যখন আমি বলবো 30-এর নিচে যারা, তারা দাঁড়াও, 130 জন দাঁড়াবে। যারা এই 20-এর কম পাইছে তারাও তো 30-এর নিচে। অতএব 130 জনের ভিতরে 60 জন আছে। 60 জন কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে 130 থেকে কত বাদ দিলাম? 60। অর্থাৎ 20-এর নিচে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে থাকে কত? 70। এই 70 জন হচ্ছে 20 থেকে 30। 70 জন হচ্ছে 20 থেকে 30। ঠিক আছে, 130 থেকে 60 বাদ দিলে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম প্রথমটা যা আছে তাই, এরপরে গুলা বার করছি, এটা থেকে এটা বিয়োগ করে বার করছি, এটা বার করছি, এটা থেকে এটা বিয়োগ করে বার করছি। তাহলে পরেরটা কি হবে? 180 থেকে 130 বাদ দাও, সমান কত? 50। এরপরেরটা হচ্ছে 220 থেকে 180 বাদ দাও, কত হলো? 40। এরপর 230 থেকে 220 বাদ দাও, কত হলো? 10। ঠিক আছে, n হচ্ছে মোট গণসংখ্যা। যোগ করে দেখো, 20 আর 40-এ 60, আর 70-এ কত? 60, 130, 180, 220, 230। ওই দেখো nটা কত হবে? আবার লাস্ট 230 হবে। ঠিক আছে, তা আশা করি কিভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হয় সেটা আমরা কি করেছি দেখেছি। কিভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হয় সেটা আমরা কি করেছি? আমরা দেখেছি, আমরা ফ্রিকোয়েন্সি বার করা শিখেছি। এইটি হচ্ছে টেকনিক্যাল, যে এবার 10-এর কম, 20-এর কম, 30-এর কম দিতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? 10-এর কম 20 লিখে ফেলবো, এরপর এটা থেকে এটা বিয়োগ করবো, বড়টা হতে ছোটটা। সহজে মনে রাখার জন্য বলছি, প্রথম গণসংখ্যা যা আছে তাই লিখবো, এরপরে বড় গণসংখ্যা হতে ছোট গণসংখ্যা বিয়োগ করব, বড় গণসংখ্যা হতে ছোট গণসংখ্যা কি করব? বিয়োগ করে লিখবো। xi হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এখন আমরা জানি 0 আর 10। মধ্যবিন্দু কত? 5। মধ্যবিন্দু কত? 5। 0 এবং 10 মধ্যবিন্দু হচ্ছে কি? 5। ঠিক আছে, জি, মধ্যবিন্দু হচ্ছে 5। 0 10 যোগ করে 10, 2 দ্বারা ভাগ করে 5। শ্রেণী ব্যবধান 10 না, অর্থাৎ 10 যোগ করে ফেলো। 15, 25, 35, 45, 55। এটা হচ্ছে কি? আমার xi। এখন আমি এটাকে এই 25, এটা এগেনস্টে কত আছে? 70। আমি এটাকে কি করলাম? যে এ ধরলাম। আমি এটাকেও এ ধরতে পারি, আমি 25-কে এ ধরলাম। এ ধরলে ডিআইটা এটা কত হবে? 0, -1, -2, 1, 2, 3। এগুলো তো আমরা করেছি, সুতরাং আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন কি নাই। ডিআইটা বের করে ফেললাম। এরপর এফআই ডিআই। এফআই 20 আর -2 কত? -40। 40 -1 কত? -40। 70 0 কত? 0। 50 আর কে কত? 50। 40 আর 2 গুণ দিলে কত? 80। 10 আর 3 গুণ দিলে কত? 30। আর ক্রমজিত গণসংখ্যা প্রথমে কত? 20। 40 যোগ করলে কত হবে? 60। 70 যোগ হলে কত হবে? 130। মানে এইটাই আসবে। 50 যোগ করলে কত হবে? 180। 40 যোগ করলে কত হবে? 220। আর 10 যোগ করলে কত হবে? 230। তাহলে এখন দেখো, আমি যখন গাণিতিক গড় বের করবো, আমাকে এখান থেকে সামেশন এফআইডিআইটা বের করতে হবে। সামেশন এফআইডি এর মানটা আমি বের করব। দেখো তো কত বেরিয়েছে সামেশন এফআইডি এর মানটা? বেরিয়েছে 40 40 80, -80, 80 ক্যান্সেল, 50 আর 30-এ কত? 80। 80। এখন আমি কি বলবো? গাণিতিক গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফআইডিআই বাই n ইনটু c। এর জায়গায় কত লিখবো? 25 লিখবো। সামেশন এফআইডিআই এর জায়গায় কত লিখবো? 80 লিখবো। n এর জায়গায় কত লিখবো? 230 লিখবো। আর c এর জায়গায় কত হলো? 10, মানে 10 লিখবো। হিসেব করে তোমরা গাণিতিক গড় কি করবে? বের করবে। আমরা এগুলো অনেক করেছি, আমি জাস্ট
যে তোমাদেরকে নিয়মটা দেখালাম যে কিভাবে বের করতে হয়, কিভাবে শ্রেণী তৈরি করতে হয়, কিভাবে গণসংখ্যাগুলো কি করতে হবে, তৈরি করতে হবে। আর মধ্যমাটা কত? মধ্যমাটা তোমাকে দেখতে হবে n/2, n/2 সমান কত? 230 না? হ্যাঁ 230। 230কে 2 দ্বারা ভাগ করো, 115 হচ্ছে। অর্থাৎ 115তম পদের মান হচ্ছে মধ্যমা। এখন ক্রমযুক্ত গণসংখ্যা হতে দেখছি 115তম পদ হচ্ছে 130-এর মধ্যে আছে ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে 60 লাস্ট রিয়েল 115 নাই, 130-এর ভিতরে আছে। অতএব এই 20 থেকে 30 হচ্ছে মধ্যমা শ্রেণী। 20 থেকে 30 হচ্ছে কত? মধ্যমা শ্রেণী। এখন মধ্যমা শ্রেণী হতে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে L1 ইকুয়াল মধ্যমা ইকুয়াল টু L1 প্লাস, এই যে মধ্যমার সূত্র কত? L1 ইকুয়াল টু মিডিয়ান। মধ্যমা মানে কি? মিডিয়ান। মিডিয়ান ইকুয়াল টু L1 প্লাস n/2 মাইনাস fc বাই fm ইন্টু c। ব্যাস, ঠিক আছে। L1 হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, সেটা কত বসবে? 20 বসবে, ঠিক আছে। এবার n/2 এর জায়গায় কত বসবে? 115 বসবে। fc হচ্ছে এই মধ্যমা শ্রেণী পর্যন্ত ক্রমযুক্ত গণসংখ্যার পূর্ববর্তী শ্রেণী পর্যন্ত ক্রমযুক্ত গণসংখ্যা, 60 বসবে। আর fm হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, কত বসবে? 70 বসবে এখানে। আর c হচ্ছে শ্রেণী ব্যবধান 10 বসবে। হিসেব করে আমরা কি করব? আমরা মধ্যমা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বারবার বলছি, যদি আমাকে বলতো উপযুক্ত গড় বের করো, তাহলে কিন্তু আমি গাণিতিক গড় বের করতাম না, আমি মধ্যমা বের করতাম। এই 1টা 2টা 3টা কলামের কোনো প্রয়োজন ছিল না। এইটা 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 এই সব কলামগুলো ঠিক আছে, 10 থেকে 20, 20 থেকে 30। আর এখানে লিখতাম 10-এর কি নিচে। এখানে 0 থেকে 10 লিখেছি, অনুমান করেছি গাণিতিক গড় বের করার জন্য। তা আসলে প্রান্ত খোলা শ্রেণীর ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল? অঙ্কটা হয়ে গেল। এখন এক্ষেত্রে একটা কথা আমি আবার বলছি, ভালো করে লক্ষ্য করো। যদি বলতো 10%-এর নিচে, 20%-এর নিচে, কোনো অসুবিধা নাই। এখানে লিখতাম 0% থেকে 10%, 10% থেকে 20%, 20% থেকে 30%। শুধু একটা পার্সেন্টেজ চিহ্ন দিতাম, আর কিছু দিতাম না। আর এই মধ্যবিন্দুতে লিখতাম 5, 15, 25, 35, 45, 50 হয়। এখানে আর পার্সেন্ট দিতাম না, এখানে আর পার্সেন্ট কি দিতাম না। শুধু এখানে শুধু একটা পার্সেন্টেজ চিহ্ন থাকতো, 0 থেকে 10%, 10% থেকে 20%, আর এখানে 5, 15, 25 লিখতাম। ব্যাস, অঙ্ক আগের মতো হয়ে যেত, ঠিক আছে। তো এখন আসো, আমি এই অঙ্কটাকে এখন ইয়ে করে দিচ্ছি। কম দিয়েছি, এখন বেশি দিচ্ছি। 10-এর কি বেশি, আগেরটা ছিল 10-এর কম, এখন 10-এর বেশি, 20-এর বেশি, 30-এর বেশি, 40-এর বেশি, 50-এর বেশি, 60-এর বেশি। ডাকটা উল্টে গেল। 10-এর কম ছিল, এখন দিচ্ছি 10-এর বেশি। অর্থাৎ 10%-এর বেশি, 20%-এর বেশি, 30%-এর বেশি। আমরা কম দিয়ে অঙ্ক করেছি, এখন আমরা বেশি দিয়ে করব। আমরা পারবো, একই নিয়ম, তবে একটু পার্থক্য আছে। তবে এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু আর আগের জায়গার মতো থাকবে না। এগুলো কি হয়ে যাবে? এগুলো চেঞ্জ হয়ে যাবে। ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ হয়ে যাবে। আসো 10-এর বেশি, ঠিক আছে। ধরো এখানে আমি কত লিখলাম? 200। এখানে লিখলাম 180। এখানে লিখলাম 110। এখানে লিখলাম 60, ঠিক আছে। এখানে লিখলাম 20, 20 না 30, ঠিক আছে। এখানে লিখলাম 10। এই হচ্ছে ডাক। ডাকটা কি প্লিজ দেখো, যে 10-এর বেশি, 20-এর বেশি, 30-এর বেশি, বা পার্সেন্টেজ দিতে পারে। এখানে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, গাণিতিক গড়ের মাধ্যমে বের করো। যদি আমাকে প্রশ্ন করতো উপযুক্ত গড় বের করো, তাহলে আমি কোনটা বের করতাম? উপযুক্ত গড় বললে আমি কিন্তু মধ্যমা বের করতাম, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রান্ত খোলা শ্রেণী। আসো অঙ্কটা শুরু করছি। দেখো, এক কাজ করি, আমি এই শ্রেণীটা একটু কি করে মুছে ফেলি।
শ্রেণী আর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আসো প্রশ্ন কি বলেছে? 10-এর বেশি। একটু চিন্তা করো, 10-এর বেশি, তাহলে 10 নিম্ন সীমা না উচ্চ সীমা? আমি বলেছি এখানে যাদের নাম্বার, তাদের নাম্বারটা 10-এর বেশি। মানে এখানে নাম্বার 11 থাকতে পারে, 12 থাকতে পারে, 20 থাকতে পারে, 25 থাকতে পারে, 40 থাকতে পারে, 80 থাকতে পারে, 90 থাকতে পারে, মানে 10-এর কি বেশি। তাহলে 10 হচ্ছে কি নিম্ন সীমা, 10 হচ্ছে নিম্ন সীমা, 10-এর বেশি। তাহলে দেখো 20-এর বেশি, 20 কি নিম্ন সীমা, 30 কি নিম্ন সীমা, 40 কি নিম্ন সীমা, 50 কি 50 কি নিম্ন সীমা, তারপর 60 নিম্ন সীমা। আশা করি বুঝতে পেরেছ। 10-এর বেশি, তাহলে 10টা কি হয়ে গেল নিম্ন সীমা। 20-এর বেশি, 20 কি হয়ে গেল নিম্ন সীমা। অর্থাৎ আগের অঙ্কতে আমি উচ্চ সীমা পেয়েছি আর এখনকার অঙ্কতে আমি নিম্ন সীমা পেয়েছি। এখন উচ্চ সীমাটা কিভাবে পাবো? আমরা জানি বহির্ভূত শ্রেণীতে একটি শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমার সমান হয়। একটি শ্রেণীর উচ্চ সীমা, ভুল বলেছি, একটি শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর সমান হয়। একটি শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর, আগে পরবর্তী শ্রেণীটা বলি নাই, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমাটা পরস্পর সমান হয়। তাহলে এই একটি শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান হয়। উচ্চ সীমা লেখা নাই, কিন্তু নিম্ন সীমা কত? 20। ডেফিনেটলি এটাও কত হবে? 20। কারণ আমরা কি শিখেছি? বহির্ভূত পদ্ধতিতে একটি শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা পরস্পর সমান হয়। তো উচ্চ সীমা নিম্ন সীমা সমান। এখানে দেখো উচ্চ সীমা নাই, কিন্তু পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত? 30। তাহলে অবশ্যই উচ্চ সীমা কত? 30। 40 এখানে হবে, ঠিক আছে, এখানে 50, এখানে কত হবে? 50 হবে। তারপরে এখানে 60, এখানে 60 হবে। এখানে কত? কারণ এখন এই শ্রেণীর পরবর্তী শ্রেণী নাই। এই পরবর্তী শ্রেণী নিম্ন সীমা যদি জানা থাকতো তাহলে উচ্চ সীমাটা লিখে ফেলতাম, কিন্তু এর পরবর্তী শ্রেণী নাই, উচ্চ সীমা কি লেখা যাচ্ছে না। আগে যেভাবে নিম্ন সীমা লিখতে পারি নাই, এখন উচ্চ সীমা লিখতে পারছি না, কোনো অসুবিধা নাই। যদি মধ্যমা যদি বের করতাম তাহলে এখানে আমি লিখতাম 60-এর বেশি। কত লিখতাম? 60-এর বেশি, যদি মধ্যমা লিখতাম। কিন্তু যেহেতু আমি গাণিতিক গড় বের করছি, সেই জন্য শ্রেণীর মধ্যবিন্দু বের করার জন্য আমাকে উচ্চ সীমা জানতে হবে। এই জন্য আমি উচ্চ সীমাটা অনুমান করছি। অনুমানটা কিভাবে করছি? যেখানে প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী ব্যবধান কত? 20। 30 থেকে 20 বাদ দাও 10। 40 থেকে 30 বাদ দাও কত? 10। অতএব আমি শেষ শ্রেণীর শ্রেণী ব্যবধানটা কি ধরেছি? 10 ধরেছি। কিন্তু মনে রাখতে হবে এটা অনুমান, অনুমান কিন্তু ভুল হতে পারে। যেমন একজনের 5টি সন্তান আছে, 4টা সন্তান ডাক্তার, তাহলে কি 5 নাম্বার কি ডাক্তার? আমরা অনুমান করলাম 5 নাম্বার ডাক্তার, কারণ 5 নাম্বার ডাক্তার নাও হতে পারে। যেহেতু 4 জন ডাক্তার, 5 নাম্বার জন সম্পর্কে আমাদের কিছু বলা হয় নাই, আর 5ম জনকে আমরা ডাক্তার ধরেছি, কিন্তু আমাদের অনুমান কি হতে পারে? ভুল হতে পারে। এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান 10, আমরা শেষ শ্রেণী ব্যবধান 10 ধরেছি। আমাদের অনুমান সঠিক হতে পারে, আবার ভুল হতে পারে। এই জন্য প্রান্তকুলা শ্রেণীতে গাণিতিক গড় বের করার জন্য শ্রেণীর নিম্ন সীমা অথবা উচ্চ সীমা জানার জন্য অনুমান করতে হয়, কিন্তু মধ্যমার ক্ষেত্রে এই ধরনের অনুমানের প্রয়োজন পড়ে না। এই জন্য প্রান্তকুলা শ্রেণীতে গড় নির্ণয়ের ক্ষেত্রে মধ্যমা হচ্ছে উন্নত। যদি প্রশ্ন বলতো উত্তম গড় বের করো, তাহলে কিন্তু মধ্যমা বের করতে হবে। যাক, 10 ধরে কত লিখলাম? 70। এখন দেখো 10-এর বেশি গণসংখ্যা কত? 20। আর এখানে হচ্ছে 10 থেকে 20। 10-এর বেশি 200, এখানে 10 থেকে 20। তাহলে 10-এর বেশি আর 10 থেকে 20 কি এক কথা? 10-এর বেশি আর 10 থেকে 20 কি একই কথা? ডেফিনেটলি 10-এর বেশি আর 10 থেকে 20 এক কথা নয়। যেমন আমার একজন নাম্বার পেয়েছে 16 নাম্বার পেয়েছে। পরীক্ষাতে কত নাম্বার পেয়েছে? 16 নাম্বার পেয়েছে। অর্থাৎ তার নাম্বার ডেফিনেটলি 10-এর উপরে এবং 10 থেকে 20-এর ভিতরে। আরেকজন পেয়েছে মনে করো 25 নাম্বার, তার নাম্বারটাও কিন্তু 10-এর উপরে, কিন্তু 10 থেকে 20-এর ভিতরে না। এ কিন্তু 10 থেকে 20-এর ভিতরে, এ কিন্তু 10 থেকে 20-এর ভিতরে না, কিন্তু 10-এর উপরে। তাহলে 16 10-এর উপরে, 25 10-এর উপরে। তাহলে 10-এর উপরে কয়জন আছে? 2 জন। ক্লিয়ার?
আর 10 থেকে 20 কজন আছে? একজন। তাহলে 10-এর উপরে এবং 10 থেকে 20-এর ভিতরে কি রয়েছে? পার্থক্য রয়েছে। আমার এখানে আছে 10-এর উপরে 200 জন, আবার 10 থেকে 20 লিখতেও ভালো কথা, ভালো কথা। আচ্ছা, আমি বললাম যারা 10-এর উপরে নাম্বার পেয়েছো তারা দাঁড়াও। তাহলে লক্ষ্য করো, প্রশ্নটা শুনো, যারা 10-এর উপরে নাম্বার পেয়েছো তারা দাঁড়াও। তাহলে যারা 10 থেকে 20 পেয়েছে তারাও দাঁড়াবে, যারা 20-এর উপরে পেয়েছে তারাও দাঁড়াবে। আমি আবারও বলছি, আমি প্রশ্ন করেছি যারা 10 থেকে 20 নাম্বার পেয়েছো তারা দাঁড়াও। তখন যারা 10 থেকে 20 নাম্বার পেয়েছে তারাও দাঁড়াবে, আর যারা 20-এর উপরে পেয়েছে তারাও দাঁড়াবে। খাতায় লিখে রাখো। তাহলে 10 থেকে 20-এর অর্থ হলো, 10 থেকে 20-এর অর্থ হলো, সরি 10-এর উপরে অর্থ হলো, 10-এর উপরে অর্থ হলো 10 থেকে 20-এর ভিতর এবং 20-এর উপরে, 10 থেকে 20-এর ভিতর এবং 20-এর উপরে। আবারও বলছি, 10-এর উপরে এর অর্থ হলো দুটো, এক 10 থেকে 20-এর ভিতর এবং 20-এর উপরে। আচ্ছা, এখন দেখো তো 10-এর উপরে কতজন আছে? 200 জন। এই 200 জনের ভিতরে 180 জন 20-এর উপরে। যেহেতু এই 180 জনের নাম্বারটা 20-এর উপরে, তাহলে আমি বলবো যারা 10-এর উপরে দাঁড়াও, অবশ্যই 180 জন কি করবে? দাঁড়াবে। এর মানে এই 180 জন 200-এর ভিতরে আছে, অর্থাৎ 200 থেকে 180 বাদ দাও, বাদ দিলে কত? 20। এই 20 জন 10 থেকে 20-এর ভিতরে, এই 20 জন 10 থেকে 20-এর ভিতরে। আমি আবারও বলছি, আমি যখন বলছি 10-এর উপরে যারা আছে দাঁড়াও, কতজন দাঁড়িয়েছে? 200 জন দাঁড়িয়েছে। এই 200 জনের ভিতরে 180 জনের নাম্বার কিন্তু 20-এর উপরে, 180 বাদ দিয়ে দিলাম। তাহলে 20-এর উপরে যারা তারা বাদ, তাহলে এই 20 জন হচ্ছে কি? 10 থেকে 20। এখন আমি বের করতে চাচ্ছি 20 থেকে 30। ভালো কথা, 20 থেকে 30। 20-এর উপরে আমি বলছি যারা 20-এর উপরে আছে তারা দাঁড়াও, যারা 20-এর উপরে আছে তারা দাঁড়াও। কতজন দাঁড়িয়েছে? 180 জন। আমার দরকার 20 থেকে 30। এই জন্য এই 180 জন থেকে যারা 30-এর উপরে আছে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। প্লিজ দেখো, 20-এর উপরে কতজন আছে? 180 জন। আমার দরকার 20 থেকে 30, অর্থাৎ 30-এর উপরে যারা আছে তাদেরকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। কতজন আছে? 110 জন। 110 বাদ দাও, থাকে কতজন? 70 জন। জন পেয়ে গেলাম আমরা। লক্ষ্য করো, আমরা তাহলে গণসংখ্যাটা কিভাবে বের করেছি? গণসংখ্যাটা বের করেছি যে বড় গণসংখ্যা হতে ছোট গণসংখ্যা বাদ দিয়ে, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা। এরপর দ্বিতীয় শ্রেণীতে কি করেছি? দ্বিতীয় হতে তৃতীয়টা। তৃতীয় শ্রেণীতে কি করব? তৃতীয় হতে চতুর্থটা বাদ দেব। 40 আর 10 কত? 50। এরপরে কি হবে? 60 থেকে 30 বাদ দেব, সমান 30। এরপরে কি করলাম? 60 থেকে 30 বাদ দিছি, 30 থেকে 10 বাদ দেব, কত? 20। লাস্টেরটা 10 যা আছে তাই। তাহলে আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কি? যখন আমাকে বলবে নিচে বা কম, তখন প্রথমটা যা আছে তাই গণসংখ্যা, এরপরে কি করব? বড়টা হতে ছোটটা বিয়োগ দেব। আর যখন আমাকে বলবে বেশি বা উপরে, তখন এই লাস্টের গণসংখ্যাটা যা আছে কি তাই, আর প্রথম থেকে এইটা হতে এইটা বিয়োগ করে কি করব? লিখবো লাস্টেরটা যা আছে তাই। ক্লিয়ার? এখন আসো শ্রেণী মধ্যবিন্দু কত? 10 আর 20, 30 দুই দ্বারা ভাগ করে 15। 15 তার শ্রেণী ব্যবধান যোগ করো, 25, 35, 45, 55, 65। ঠিক আছে? এই দেখো 50 এর 60 যোগ করলে কত? 110। 110কে 2 দ্বারা ভাগ করলে কত? 55 শ্রেণীর মধ্যবিন্দু। তা আমরা কি করেছি? প্রথমটা বের করে শ্রেণী ব্যবধান যোগ করেছি। ঠিক আছে? এটা কত? 35, 35। ঠিক আছে? এখন দেখো, তুমি এই যে এটাতে গণসংখ্যাটা বেশি, কিন্তু এরপরও আমরা বলেছি যে আমরা যখন এ ধরবো, আমরা শ্রেণী মধ্যবিন্দু হতে যে কোনো মানকে এ ধরা যায়, তবে এই মাঝামাঝি মানটাকে ধরাটা ভালো। ঠিক আছে? হ্যাঁ,
এটা সত্য, এই তথ্যটা সবচেয়ে বেশিবার আছে, কিন্তু একটু কোথায় চলে গেছে, উপরের দিকে। হ্যাঁ, গড়টা একটু মাঝামাঝি হয়, এটা ধরেছে। তো যে কোনো মান ধরলে হয়, আমরা এটাকে ধরেছি। ধরে দেখো 0 -1 -2 1 2 3 যা আছে কি থাকবে, তাই থাকবে। এখন দেখো তো এই এফআইডি এইটা 20 - 2 40, ঠিক আছে। 70 - 1 এটা -70 হবে। এরপরে 50 0 0 হবে, 30 আর 1 কত হবে, 30 হবে এটা। এরপরে স্যার এটা, হ্যাঁ, এরপর 20 আর 2 কত হবে, এটা 40 হবে। 10 আর 3 এটা কত হবে, 30। দেখি তো ঠিক আছে কিনা। 20 - 2 -40, এই যে এফআইডিআই না, 70 - 70 এটা 0 হয়ে গেছে, 30 হয়েছে। 20 আর 2 40 হয়েছে, 10 3 30 হয়েছে। এফআইডিআইটা দেখো তো সামেশন কত হয়েছে, এটা -110 আর 70 100, তাহলে -10। এফআইডিআইটা কত হয়েছে, -10। এনটা কত হয়েছে দেখো, 20 70 90 140 170 190 200। এন 200 হবে, কারণ এই যে এখানে কত, 200। আর এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা একটু চেঞ্জ হয়ে যাবে, ক্রমযোজিত গণসংখ্যাটা চেঞ্জ হবে। প্রথমে কত, 20, 20-এর সাথে 70 যোগ হয়ে কত হয়েছে, 90। 50 যোগ হয়ে কত হয়েছে, 140। 30 যোগ হয়ে কত হয়েছে, 170। 20 যোগ হয়ে কত হয়েছে, 190। 10 যোগ হয়ে কত হয়েছে, ওই দেখো 200। দেখো এইটাও কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা, আগেরটাও ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যমের ক্ষেত্রে আগের যেটা ওইটা দরকার ছিল, কারণ মধ্যমের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে মানের নিম্ন ক্রম হতে উচ্চ ক্রমে সাজানো ক্রমযোজিত গণসংখ্যা। মানের নিম্ন ক্রম হতে উচ্চ ক্রম, সরি কি করলাম, ওইটা 200, ঠিক আছে। 190 সাথে 10 যোগ করলে কত, 200। মানে নিম্ন ক্রম হতে কি, ছোট হতে কি বড় সাজানো না, নিম্ন ক্রম হতে উচ্চ ক্রম হতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা আছে মানে উচ্চ ক্রম হতে কি নিম্ন ক্রম, উচ্চ ক্রম হতে নিম্ন ক্রম। কিন্তু মধ্যমা বের করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা হতে হবে মানে নিম্ন ক্রম হতে উচ্চ ক্রম। এখন দেখো আবার গাণিতিক গড় বেরিয়ে যাবে কোন সূত্র হতে, এই সূত্র হতে। x = a + summation fi/di/n * c, এর জায়গায় কত বসাবো, 35 বসাবো, প্লাস সামেশন এফআইডি এর জায়গায় সাবধান -10, খুবই সাবধান থাকবা, কথা বুঝতে পেরেছো? কারণ এখানে দেখো x বারের জায়গায় কত, 35 প্লাস দিয়েছো, এফআইডি এর জায়গায় কত বসাবা, -10 বসাবা, আর n এর জায়গায় কত বসাবা, 200 বসাবা, ঠিক আছে। আর এখানে কত আছে, শ্রেণীর উপাদান 10, তাহলে x বার = 35, এই যে 0 0 0 0, তা প্লাসে মাইনাসে মাইনাস, 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5, সুতরাং x বার = 34.5। অর্থাৎ গাণিতিক গড় কত বেরিয়েছে, এখানে 34.5 বেরিয়েছে। আর মধ্যমাটা কত হবে, আমরা দয়া করে n/2 200/2 সমান কত, 100 পদের মান হচ্ছে মধ্যমা। দেখো এখানে ক্রমযোজিত গণসংখ্যা 90, লাস্ট সিরিয়াল 90, আর মধ্যমা সিরিয়ালটা কত, 100 নাম্বার সিরিয়াল। 90-এর ভিতরে 100 নাই, তাহলে পরবর্তী 90-এর সাথে আরো কয়টা গণসংখ্যা যোগ হয়েছে, 50টা গণসংখ্যা যোগে 140। এখানে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা 100 আছে, অতএব এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। অতএব এটা মধ্যমা শ্রেণী, নিম্ন সীমা 30 বসবে। তারপরে মধ্যমা শ্রেণীর গণসংখ্যাতে কত বসবে, 50 বসবে। আর মধ্যমা শ্রেণী পূর্ববর্তী শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা 90 বসবে। আমরা অঙ্ক করে আমরা কি করব, আমরা মধ্যমা কি করব, বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এখানে টেকনিক্যাল, আমরা তো মধ্যমা এর আগেও বের করেছি, গাণিতিক গড়ও বের করেছি, ডাকটা কিন্তু টেকনিক্যাল দেওয়া আছে, 10-এর নিচে বা 10-এর উপরে দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে যদি বারবার সতর্ক করছি, যদি বলে উপযুক্ত গড় বের করো, তাহলে কিন্তু সাবধান, অ্যারিথমেটিক মিন গাণিতিক গড় বের করবে না, সেক্ষেত্রে মিডিয়ান অর্থাৎ মধ্যমা বের করবে। আজকের কেন্দ্রীয় প্রবণতার 13 নম্বর ক্লাসটা এখানেই শেষ করছি। খুব কম সময়ের ভিতরে 14 নম্বর ক্লাস নিয়ে আসবো। সবাই ভালোভাবে কি করো, লেখাপড়া করো। আর একটা অনুরোধ হচ্ছে, ক্লাসগুলো
তোমাদের প্রথম বর্ষ মাস্টার্স প্রিলিমিনারি যারা আছে তাদের কাছে একটু শেয়ার করবে। যত বেশি ক্লাস তোমরা দেখবে ততই আমার ভালো লাগবে এবং ততই আমি কি করব, ক্লাস দিতে উৎসাহী হব। সবাইকে ধন্যবাদ।